চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে আলোচিত একটি জনপদ। পাহাড়, দুর্গম পথ আর বিচ্ছিন্ন বসতির আড়ালে এখানে গড়ে উঠেছে নানা সন্ত্রাসী চক্রের আস্তানা, এমন অভিযোগ বহুদিনের। এবার সেই অভয়ারণ্য ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জঙ্গল সলিমপুর পরিদর্শন করে তিনি বলেন, এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না, কারাগারে স্থাপন করবে সরকার। চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ আল মামুনের ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর পাশেই জঙ্গল সলিমপুর। কয়েক দশক ধরে অবৈধ বসতি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক ব্যবসায় এবং সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলোচনায় এই এলাকা। আইন শৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়নি। উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও নিহত হবার ঘটনাও ঘটেছে। শনিবার সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, শুধু জঙ্গল সলিমপুর নয়, আশেপাশের আলীনগর, বেতুয়া ও চা বাগান এলাকার পাহাড়েও সন্ত্রাসীদের সক্রিয় উপস্থিতির তথ্য রয়েছে। এসব এলাকায় পরিকল্পিত যৌথ সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। এই আলীনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলা করা হবে। মাদক নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। আমরা যাতে স্পেশাল ট্রাইব্যুনাল স্থাপন করতে পারি সেই সংশোধনীটাও আনব। এখানে হাজার হাজার মাদকের মামলা আছে, যেগুলো পেন্ডিং হয়ে আছে বছরের পর বছর, সেগুলো নিষ্পত্তি হবে। পাহাড়ি এসব এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার এবং অস্ত্রধারী গোষ্ঠীর দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অভিযানের ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা, তবে অতীতের মতো স্থায়ী সমাধান চান এলাকাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামীকাল রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে। এই মামলায় সরকার আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দলের কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার অপেক্ষায় আছে। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ এসেছে, সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। জামায়াতে অনেক গুপ্ত চাঁদাবাজ আছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী বলেছেন, দলটি নিজেদের দিকে তাকাচ্ছে না। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। চাঁদাবাজির কারণে জামায়াত তাদের রুকন সদস্যদের বিভিন্ন স্থানে বহিষ্কার করছে উল্লেখ করে রিজভী বলেন, দেশের সংস্কৃতি ধ্বংস করে এমন সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। চাঁদাবাজির অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন। হাদিয়া ওটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি এটা আপনারা কম করেন না। একদিকে যেমন ধর্ম ব্যবসা, ধর্মের নাম বিক্রি করে, ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে মানুষকে ধোঁকা দেওয়া, এটাও এদেশের মানুষ কোনোদিনই এটা পছন্দ করে না।
রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কিছু কর্মীর অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 27 মে হাসপাতালে 6 নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটার পর হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপে দায়িত্ব পালন করছেন। গতকাল কিছু সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বললে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং কয়েকজন কর্মী উত্তেজিত আচরণ করে। এই অনভিপ্রেত ঘটনার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি কোনো কর্মীর অনিচ্ছাকৃত আচরণে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীদের আনাগোনা। রেলপথে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। তবে যাত্রী চাপ বেশি হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। শেষ হচ্ছে ঈদুল আজহার ছুটি, এবার কর্মস্থলে ফেরার পালা। তাই নারীর টানে ঘরে ফেরা মানুষগুলো জীবিকার তাগিদে আবারও রাজধানীমুখী হতে শুরু করেছেন। সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার। তাই একদিন আগে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, নৌ ও রেলপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কেউ ঈদ শেষে বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে, আবার কেউ পরিবার পরিজনের সাথে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে ফিরছেন রাজধানীতে। ঈদের ছুটিতে বাড়ি গেছিলাম, এখন ছুটি শেষ। ঈদের জার্নিটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তার জন্য কালকে অফিস করলাম, তার জন্য আজকে চলে আসি। আমরা যেহেতু জব করি, নির্দিষ্ট সময় অফিসে হাজির হতে হয়, আর আমরা যাইতে পারছি এবং আসতে পারছি, এটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জার্নি ভালো ছিল, আর আমি ডাক্তার, তো আমাদের তো রানিং ডিউটি চলছে। অতিরিক্ত তাপপ্রবাহ এবং যাত্রী চাপ বেশি হওয়ায় যাত্রাপথে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। অনেক গরম ছিল আজকে, অনেক অতিরিক্ত চাপ, প্যাসেঞ্জার বেশি, অনেক ভিড় কম, সময় বেশি লেগেছে আর কি, 2 ঘন্টা। টিকিট তো অনলাইনে অনেক বেশি আপনার হচ্ছে ঝামেলা, পাওয়া যায় না। টিকিট ব্রেক করে নিতে হয়েছে। টাঙ্গাইল টু জয়দেবপুর, জয়দেবপুর টু ঢাকা এইভাবে নিতে হয়েছে। নেওয়ার পরও নিজের টিকিট থাকার পরও বসার জন্য খুবই অসুবিধা। এদিকে কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ঈদযাত্রার মতোই ফিরতি যাত্রায়ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা যেমন ঈদ যাত্রার সময়ও আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার ছিল, এবং ফিরতি যাত্রাও আমরা আশা করছি যে আমাদের সেই যাত্রা তদারকিটা অব্যাহত থাকবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী চাপের কারণেই কিছুটা ব্যাহত হচ্ছে ঈদযাত্রা এবং ফিরতি যাত্রা। অস্বাভাবিক ভিড় ছিল ইমিডিয়েট আগের 2 দিন, সেখানে আমাদের যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল সেগুলো কিছুটা ব্যাহত হয়েছে, বাট ওভারঅল আমরা এটাতে হ্যাপি ছিলাম। অন্যদিকে বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোতে যাত্রী চাপ ছিল স্বাভাবিক। কাউন্টারগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ঢাকামুখী মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের সুখ স্মৃতি নিয়ে আবার কর্মস্থল রাজধানীতে ফিরছে মানুষ। তো সড়ক পথে যাত্রার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হাফিজ, যেমনটা জানাতে চাই, ঈদ শেষ হয়েছে, কর্মস্থলে কিন্তু আবার ফিরছে মানুষ। বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের 11টি জেলার কিন্তু কয়েক লাখ মানুষ একযোগেই আবার নিজ নিজ কর্মস্থলে কিন্তু তাদের যে ফেরা বা কর্মস্থলে যোগদানের ছুটি শেষে তাদের যে যাত্রা সেটি কিন্তু শুরু করেছে অনেক আগেই। বিশেষ করে আজ কিন্তু বরিশালের কেন্দ্রীয় নতুনবাদ বাস টার্মিনালে রয়েছি, এখানে কয়েক হাজার মানুষ কিন্তু একযোগে আসছে পরিবহনে, এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিবহন থেকে কিন্তু যাচ্ছে তাদের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এবার কিন্তু যেহেতু জানাতে চাই, নতুন করে কিছু কোস্টার গাড়ি কিন্তু যুক্ত হয়েছে গণপরিবহনের সাথে, যেমন দূরপাল্লার পরিবহন চলছে, যেমন হানিফ, সাকুরা, ইগল, চাকলাদার, বিভিন্ন সামগ্রী সহ বিভিন্ন পরিবহন। তার সাথে এবার কিন্তু যুক্ত হয়েছে ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি
প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানা কিছু পোস্টার গাড়ি দেওয়া আছে, সেসব গাড়ির কিন্তু ভাড়া কাটার পরে কিন্তু বরিশাল থেকে সরাসরি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং এই এসি যুক্ত শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি থাকার কারণে কিন্তু এখানের যারা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের চাপ কিন্তু অনেকটা কমছে। তো এই লক্ষ্যে দেখেছি প্রশাসন সক্রিয় রয়েছে। বরিশাল কেন্দ্রীয় নতুনবাদ বাস টার্মিনাল এলাকায় একজন শ্রমিক নেতা রয়েছে, একটু কথা বলে জানতে চাই এবছর যাত্রী যারা যাচ্ছে তাদের নিরাপত্তার লক্ষ্যে আপনারা কি পরিমাণ পরিবহন দিয়েছেন এবং যাত্রাটা আসলে নিরাপদ হচ্ছে কিনা বা ভাড়া বেশি নিচ্ছেন কিনা? পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা আছে আমাদের এখানে, যাত্রীর কোনো চাপ নেই। আর ভাড়ার ব্যাপারে সরকার নির্ধারিত যে ভাড়া প্রতিটা কাউন্টারে সরকারি একটা চার্জ দেওয়া আছে, ওই অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে, অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। ধন্যবাদ যেমনটা জানিয়েছিলেন। পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি, এখন পর্যন্ত বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে সড়ক পথের আসলে ঢাকা থেকে যারা এসেছিল ঈদ করতে স্বজনদের সাথে কোনো দুর্ঘটনার কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, সাধারণ তারা বলছে বিগত দিনের মতো যে মানুষকে আসলে হ্যাসেল পোহাতে হচ্ছিল, বিভিন্ন বাড়তি ভাড়া দিতে হচ্ছিল, বিভিন্ন পরিবহনের ঝুঁকি নিয়ে উঠতে হয়েছিল, সেসব কিন্তু আমাদের চোখে পড়েনি। স্বাভাবিকভাবে যাত্রা রয়েছে এবং মানুষ খুশি রয়েছে। সরকার নির্ধারিত ভাড়াগুলো বরিশাল থেকে কিন্তু ঢাকাতে নিচ্ছে, কোথাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নেই। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের ঈদ পরবর্তী আমার কাছে যতটুকু তথ্য ছিল। হাফিজ। পারভেজ, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা উদযাপন ও টানা ছুটি শেষে রাজধানী ঢাকামুখী কর্মজীবী মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়তে দেখা যায়। বিআইডব্লিউটিসি এর 15টি ফেরি ও বিআইডব্লিউটি এর জানিয়েছে 20টি লঞ্চ দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে চলাচল করছে। যাত্রীদের নির্বিঘ্ন পারাপারে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি রয়েছে। বিআইডব্লিউটিসি এর সহকারী মহাব্যবস্থাপক জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। সতর্কতার সাথে সুশৃঙ্খল ভাবে যার যার কর্মস্থলে সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে, সে কারণে আমরা যথেষ্ট তাদেরকে সচেতনতামূলক কথাবার্তা বলতেছি এবং সহযোগিতা করতেছি যাতে কোনো দুর্ঘটনা না হয়। প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে ভালোভাবে যাতে যার যার কর্মস্থলে পৌঁছাতে পারে, আমরা আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা, নৌ পুলিশের প্রচেষ্টা সেভাবে আমরা অব্যাহত রাখছি। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাট থেকে ঢাকামুখী মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মমিন শেখ। মমিন, ঈদ ছুটির শেষের দিকে রাজধানীমুখী মানুষের কেমন চিত্র দেখছেন আমাদেরকে জানান। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। 21 জেলার মানুষ আজ সকাল থেকেই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায় যেতে শুরু করেছে যাত্রীরা। যদি আমি আপনাকে বলি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট যে প্রাইভেট কার, মাইক্রো বাস এবং যাত্রীবাহী যে পরিবহন, সেগুলোর কিন্তু ভিড় রয়েছে এই দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু বেশি। আমরা এই বিষয়টি নিয়ে আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে মোট 15টি ফেরি চলাচল করছে এবং এই 15টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এই যাত্রী এবং যানবাহনের পারাপারে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা পারাপার করছে, এমনটা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই নৌ রুটে আমরা দেখেছি যে সকাল থেকে 20টি লঞ্চ কিন্তু চলাচল করছে এবং এই 20টি লঞ্চ দিয়েই কিন্তু যাত্রী পারাপার কিন্তু করা হচ্ছে। কোথাও যেন কোনো দুর্ঘটনা সেই বিষয়ে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। এবং আমরা দেখেছি যে ঘাটে নির্বিঘ্নে ঈদের ছুটি শেষে তারা ঢাকায় কর্মমুখী হচ্ছে। পর্যন্ত ঘাট এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনি। আমরা বিআইডব্লিউটিসির যে দৌলতদিয়া ঘাট শাখার মোহাম্মদ সালাম, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাকে
ফেরিতে মোট 15টি ফেরি রয়েছে এবং তিনি আমাকে আরো জানিয়েছেন যে প্রাইভেট কার এবং ছোট ছোট যানবাহন এবং যাত্রীবাহী যে পরিবহন সেগুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু পারাপার করা হচ্ছে। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মমিন শেখ। চলে যাচ্ছি পরের সংবাদে। গতরাত 12টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন প্রশাসক আব্দুস সালাম। দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদের 3 দিনে 36,086 টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে, যা টার্গেটের চেয়ে বেশি ছিল। হাট ইজারাদারদের গাফিলতির কারণে বর্জ্য অপসারণ কিছুটা ব্যাহত হয়েছে জানিয়ে ইজারাদারদের আমানতের টাকা বাজেয়াপ্ত করা হবে বলেও জানান ডিএসসিসির প্রশাসক। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় আগামী সপ্তাহ থেকে ক্রাশ প্রোগ্রাম চালু করা হবে বলেও জানান আব্দুস সালাম। আপনারা জানেন, এবছর 3 দিনে কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল 33,942 টন। আনন্দের বিষয়, সকল সহযোগিতা ঈদের দিন থেকে গতকাল 30শে মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। অর্থাৎ আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে প্রতিদিন ভাগ করে দেওয়া আছে সেখানে। তবে আমাদের কার্যক্রম এখানেই শেষ নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের তদারকি টিম সার্বক্ষণিক মাঠে এখনো কাজ করছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি আমাদের চেয়ে 10% ভোট বেশি পেয়েছে। আগামীতেই জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। রোববার চট্টগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনীয় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিজ এলাকায় অভিযানে নামার ঘোষণা দেন ডাক্তার তাহের। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারি দলের লোকেরাই জড়িত। আমরা দেশের জন্য বিশৃঙ্খলা চাই না, অনুন্নতির দিকে চাই না। এই জন্য দেখেন তারা যেভাবে গরম গরম কথা বলে আমাদের বিরুদ্ধে, আমরা কিন্তু তার চেয়ে আরেকটু নরম বলি, কনস্ট্রাকটিভলি মৌলিক বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেও এটা সুরাহা হচ্ছে না, তাহলে আমরা ওইখানে আরেকটু গরম হব।